সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়ির বাইরে 3 ঘন্টা অপেক্ষা করার পর অবশেষে দরজা খুলল ইডির সামনে। আর এরপর কি জানালেন সন্দীপ ঘোষের স্ত্রী, শুনুন। সন্দীপ বাবুর বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠছে এগুলো নিয়ে কি বলবেন? এগুলো সম্পূর্ণ মিথ্যা। আমাদের যত ধরনের ইনভেস্টিগেশন এজেন্সি আছে আমরা তাদের সবার সাথে ফুললি কোঅপারেট করব। যে অভিযোগগুলো উঠছে এই অভিযোগগুলো মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা। এটা আপনারাও বুঝতে পারছেন। কেন এই মিথ্যাগুলো কেন হচ্ছে তাহলে? আপনারা বুঝতে পারছেন তো? যেটা বুঝতে পারছেন সেটা কাগজপত্র তো বলছে উনি ব্যাপক দুর্নীতি করেছেন, যে সমস্ত তথ্য পেয়েছে সিবিআই। কিছু পাওয়া যায় না, কাগজপত্র এখনো অবধি কিছু পাওয়া যায়নি, পাওয়া যাবে। মানে আপনি বলছেন সন্দীপ বাবু কিছু করেননি? কিছু করেন, হ্যাঁ কিছু করেন, সেটা আপনারাও ইভেন্চুয়ালি জানতে পারবেন। দুর্নীতির যে অভিযোগগুলো বলছে নিজের পছন্দসই ঠিকাদারদের তিনি সব টেন্ডার পাইয়ে দিতে। দেখো, প্রায় 3 ঘন্টা পর ইডি আধিকারিকরা কিন্তু আজকে সন্দীপ ঘোষের বাড়িতে ঢুকতে পারলেন। আমরা জানি সকাল 6:40 নাগাদ ইডি আধিকারিকরা বেলেঘাটায় সন্দীপ ঘোষের এই বাড়িতে এসে পৌঁছে গিয়েছিলেন, কিন্তু বাড়ি বাইরে থেকে তালা বন্ধ ছিল। আমরা দেখলাম প্রায় 9:30 নাগাদ সন্দীপ ঘোষের স্ত্রী সঙ্গীতা ঘোষ তিনি আসেন চাবি নিয়ে, এবং তারপর দরজা খুলে তিনি ইডি আধিকারিকদের ভেতরে প্রবেশ করতে দেন। এবং ঢোকার সময় কিন্তু সন্দীপ ঘোষের স্ত্রী তিনি কিন্তু চাঞ্চল্যকর অভিযোগ করছেন। তার যেটা দাবি যে সমস্ত অভিযোগগুলি উঠছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে সেই সমস্ত অভিযোগ মিথ্যা, কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি এবং সময় আসলে সব কিন্তু স্পষ্টভাবে প্রকাশ পাবে। কিন্তু যে সমস্ত অভিযোগ এখনো পর্যন্ত পাওয়া গিয়েছে এবং সেই সমস্ত অভিযোগ এবং তথ্য প্রমাণের ভিত্তিতে কিন্তু সিবিআই ইতিমধ্যেই সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেছে। আমরা জানি এইবার ইডি এই মামলার তদন্তভার নিয়েছে। মূলত ইডি যেটা জানার চেষ্টা করছে যে অভিযোগ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আরজি কর থেকে দুর্নীতি করে একটা বড় অঙ্কের টাকা তিনি কিন্তু আত্মসাৎ করেছেন, সেই টাকা কোথায় গিয়েছে। এবং শুধু তাই নয়, সন্দীপ ঘোষ ছাড়াও এই ঘটনায় আর কারা বেনিফিশিয়ারি রয়েছে, অর্থাৎ সন্দীপ ঘোষের উপরে কারা রয়েছে, সন্দীপ ঘোষ একাই বেনিফিশিয়ারি নাকি আরও উপরের কোনো মাথা রয়েছে যারা এখান থেকে লাভবান হয়েছেন, এই বিষয়গুলি জানার চেষ্টা হচ্ছে। তার পাশাপাশি তুমি জানো একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু ইডি আধিকারিকরা এই ঘটনার তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই সিবিআই থেকে আমরা জানতে পেরেছি যে সন্দীপ ঘোষ যে দুর্নীতি চালাতো তার বিরুদ্ধে যে অভিযোগ ছিল যে আরজি কর হাসপাতালের সমস্ত ঠিকাদারির টেন্ডার তিনি তার পছন্দের 2 ঠিকাদারকে দিতেন। ইতিমধ্যে সিবিআই কিন্তু সুমন হাজরা এবং বিপ্লব সিংহ নামে সেই 2 ঠিকাদারকে গ্রেপ্তার করেছে। কিন্তু এখন ইডি আধিকারিকরা তারা কিন্তু আরও ডালপালা বিস্তার করছেন যে সুমন এবং বিপ্লবের সঙ্গে আর কারা ছিল যারা এই গোটা প্রক্রিয়ায় তাদের সাহায্য করত। এখনও পর্যন্ত ইডি সূত্রে যেটা জানা যাচ্ছে যে আরজি কর হাসপাতালে যে টেন্ডার হতো সেই টেন্ডারগুলো কিন্তু বেআইনিভাবে সুমন এবং বিপ্লবকেই পাইয়ে দিতেন সন্দীপ ঘোষ। কিন্তু গোটা বিষয়টা, গোটা এই টেন্ডার প্রক্রিয়াটা কিন্তু স্বচ্ছ দেখানোর জন্য বেশ কিছু ফলস টেন্ডারিং করা হতো। অর্থাৎ যে টেন্ডার পড়তো সেখানে কিন্তু একাধিক ব্যক্তি টেন্ডার দিতেন, কিন্তু সেখানেই মজার বিষয় যে ব্যক্তিরা এই বিপ্লব এবং সুমন হাজরা ছাড়াও যারা টেন্ডার জমা দিতেন তারা কিন্তু আদতে এই বিপ্লব এবং সুমনেরই লোক। তেমনই একজনের বাড়িতে আজকে সকালে ইডি আধিকারিকরা গিয়েছেন যার নাম কৌশিক কোলে, এবং এই কৌশিক কোলের নামে করুণাময়ী ট্রেডার্স নামে একটি সংস্থা রয়েছে। এবং যেটা ইডি সূত্রে জানা যাচ্ছে কৌশিক বিপ্লব সিংহের হিসাব দেখতেন, তার পাশাপাশি করুণাময়ী ট্রেডার্স নামে এই সংস্থার মাধ্যমে তিনি কিন্তু ফলস টেন্ডারিং করতেন। অর্থাৎ আরজি কর হাসপাতালে যখন টেন্ডার ডাকা হতো বিপ্লব সিংহ টেন্ডার দিতেন এবং বেশ কয়েকজন ফলস টেন্ডারিং করতো, অর্থাৎ বেশি কোটেশন দিয়ে সেখানে টেন্ডার দিত। স্বাভাবিকভাবেই বিপ্লব সিংহের টেন্ডার তাতে কোটেশন কম থাকার তাকেই কিন্তু সেই বরাত পাইয়ে দেওয়া হতো। অর্থাৎ বেআইনি এই কাজটাকে আইনি রূপ দেওয়ার জন্য কিন্তু এই ধরনের বেশ কিছু মানুষকে ব্যবহার করা হয়েছে যারা ফলস টেন্ডারিং করতো। এখন তাদের খোঁজেও কিন্তু ইডি তল্লাশি চালাচ্ছে। ইতিমধ্যেই কৌশিক কোলের বাড়িতে কিন্তু তারা তল্লাশি অভিযান চালাচ্ছেন এবং এখনও ওই সাঁকরাই থানা এলাকায় যেখানে বিপ্লব এবং সুমনের বাড়ি সেখানে আরও বেশ কয়েকজন রয়েছে যারাও কিন্তু ইতিমধ্যেই ইডির স্ক্যানারে রয়েছে। একেবারেই ব্রতদীপ, ধন্যবাদ। অর্থাৎ ইডি তল্লাশি কিন্তু একযোগে চলছে এখনো মোট 4টি জায়গায়।